বেঙ্গলি উইথ এসপিজি স্যার ক্লাসে একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা তোমাদের যে সাহিত্য চর্চা গ্রন্থ আছে সেই গ্রন্থের প্রথম গল্প কর্তার ভূত, যা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেটি নিয়ে আলোচনা করব। মনে রাখবে, কর্তার ভূত গল্পটি আসলে একটা রূপক গল্প। এর মধ্যে একটা সামাজিক এবং রাজনৈতিক রূপক কাজ করেছে, সেগুলো আমরা আলোচনাতে দেখব। রূপক কি? রূপক হলো এমন এক প্রকারের আলংকারিক প্রয়োগ যাতে বাইরের আখ্যান বা কাহিনীর আড়ালে আরও একটা সমান্তরাল কাহিনী বা গল্প বিরাজমান থাকে। রূপকধর্মী রচনার বাইরের আখ্যানটি হলো গৌণ এবং ভেতরের যে মূল বক্তব্য সেটি হলো মুখ্য। এই গল্পে আমরা দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুর বুড়ো কর্তা ও তার ভূতের কাহিনীর মাধ্যমে আমাদের প্রাচীন সভ্যতার মূল্যহীন এবং যুগের পক্ষে অনুপযোগী রীতিনীতিকে আঁকড়ে ধরে বাঁচার যে ভারতীয়দের প্রবণতা, তাকে রীতিমতো ব্যঙ্গ করেছেন। মনে রাখবে যে এই কর্তার ভূত গল্পটি প্রথম লিপিকা নামক গল্পগ্রন্থে প্রকাশিত হয়, আর এই লিপিকা গ্রন্থটি প্রকাশ করেছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দের 17 আগস্ট নিজের খরচে। তিনি এটি প্রকাশ করে তারপর বিশ্বভারতীকে সেটি উপহার দিয়েছিলেন। এই লিপিকা গ্রন্থের এই যে কর্তার ভূত রচনাটি, এটি 1326 বঙ্গাব্দের প্রবাসী পত্রিকার শ্রাবণ সংখ্যায় আগেই প্রকাশিত হয়েছিল। এবার আমরা প্রথমেই গল্পটি সম্পর্কে আলোচনা করব। প্রথমে গল্প পাঠ, তারপর বিশেষ বিশেষ জায়গা বা যে সকল মন্তব্যগুলো থাকবে সেগুলি বিশ্লেষণ। তাহলে প্রথমে গল্প পাঠ। বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল, তুমি গেলে আমাদের কি দশা হবে। শুনে তারও মনে দুঃখ হলো। ভাবলে, আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে? তা বলে মরণ তো এড়াবার জো নেই। তবু দেবতা দয়া করে বললেন, ভাবনা কি, লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক না। মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো, কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্যে যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনাই নেই। সকল ভাবনা ভূতের মাথায় চাপে, অথচ তার মাথা নেই, সুতরাং কারো জন্যে মাথা ব্যথাও নেই। তবু স্বভাব দোষে যারা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কানমলা। সেই কানমলা না যায় ছাড়ানো, তার থেকে না যায় পালানো, তার বিরুদ্ধে না চলে নালিশ, তার সম্বন্ধে না আছে বিচার। দেশশুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলে। দেশের তত্ত্বজ্ঞানীরা বলেন, এই চোখ বুজে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা। একেই বলে অদৃষ্টের চালে চলা। সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলা চলত। ঘাসের মধ্যে, গাছের মধ্যে আজও এই চলার আভাস প্রচলিত। শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করে, তাতে অত্যন্ত আনন্দ পায়। ভূতের নায়েব ভুতুড়ে জেলখানার দারোগা। সেই জেলখানার দেয়াল চোখে দেখা যায় না, এই জন্যে ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কি উপায়ে বেরিয়ে যাওয়া সম্ভব। এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয়, তার থেকে এক ছটাক তেল বেরোয় না যা হাটে বিকোতে পারে। বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ। সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়। তাতে করে ভূতের রাজত্বে আর কিচ্ছুই না থাক, অন্ন হোক, বস্ত্র হোক, স্বাস্থ্য হোক, শান্তি থাকে। কত যে শান্তি! তার একটা দৃষ্টান্ত এই যে অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে, এখানে সে চিন্তাই নেই।
কেননা ওঝাকেই আগে ভাগে ভূতে পেয়ে বসেছে। এইভাবেই দিন চলত। ভূত শাসন তন্ত্র নিয়ে কারও মনে দ্বিধা জাগত না। চিরকালই গর্ব করতে পারত যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাঁধা। সে ভবিষ্যৎ ভ্যাও করে না, ম্যাও করে না, চুপ করে পড়ে থাকে মাটিতে, যেন একেবারে চিরকালের মতো মাটি। কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল। সেটা হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি। তাই অন্য সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল করে রাখবার জন্যে, বুকের রক্ত পিষে ভূতের খড়পরে ঢেলে দেবার জন্যে নয়। কাজেই মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি, তারা ভয়ঙ্কর সজাগ আছে। এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো। সেটা খোকার পক্ষে আরামের, খোকার অভিভাবকের পক্ষেও, আর পাড়ার কথা তো বলাই আছে। কিন্তু বর্গি এলো দেশে, নইলে ছন্দ মেলে না। ইতিহাসের পথটা খোঁড়া হয়েই থাকে। দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা গেল, এমন হলো কেন? তারা এক বাক্যে শিখা নেড়ে বললে, এটা ভূতের দোষ নয়, ভুতুড়ে দেশের দোষ নয়, একমাত্র বর্গিরই দোষ। বর্গি আসে কেন? শুনে সকলেই বললে, তা তো বটেই। অত্যন্ত সান্ত্বনা বোধ করলে। দোষ যারই থাক, খিড়কির আনাচে কানাচে ঘুরে ভূতের পেয়াদা, আর সদরের রাস্তায় ঘাটে ঘোরে অভূতের পেয়াদা। ঘরে গেরস্তর টেঁকা দেয়, ঘর থেকে বেরোবারও পথ নেই। একদিক থেকে এ হাঁকে খাজনা দাও, আরেক দিক থেকে ও হাঁকে খাজনা দাও। এখন কথাটা দাঁড়িয়েছে, খাজনা দেব কিসে? এতকাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি এসে বেবাক ধান খেয়ে গেল, কারো হুঁশ ছিল না। আর জগতে যারা হুঁশিয়ার এরা তাদের কাছে ঘেঁষতে চায় না, পাছে প্রায়শ্চিত্ত করতে হয়। কিন্তু তারা অকস্মাৎ এদের অত্যন্ত কাছে ঘেঁষে এবং প্রায়শ্চিত্তও করে না। শিরোমণি চূড়ামণির দল পুঁথি খুলে বলেন, বেহুঁশ যারা তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারাই অসুচি। অতএব হুঁশিয়ারদের সম্প্রতি উদাসীন থেকো, প্রবুদ্ধমিব সুপ্ত। শুনে সকলের অত্যন্ত আনন্দ হয়। কিন্তু তৎসত্ত্বেও এ প্রশ্নকে ঠেকানো যায় না, খাজনা দেব কিসে? শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়ায় হা হা করে উত্তর আসে, আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। প্রশ্নমাত্রেরই দোষ এই যে যখন আসে একা আসে না। তাই আরও একটা প্রশ্ন উঠে পড়েছে, ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে? শুনে ঘুমপাড়ানি মাসি পিসি আর মাস্তুতো পিস্তুতোর দল কানে হাত দিয়ে বলে, কি সর্বনাশ! এমন প্রশ্ন তো বাপের জন্মে শুনিনি। তাহলে সনাতন ঘুমের কি হবে? সেই আদিমতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমের? প্রশ্নকারী বলে, সে তো বুঝলুম, কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক আর উপস্থিততম বর্গীর দল, এদের কি করা যায়? মাসি পিসি বলে, বুলবুলির ঝাঁককে কৃষ্ণ নাম শোনাবো, আর বর্গীর দলকেও। অর্বাচীনেরা উদ্ধত হয়ে বলে ওঠে, যেমন করে পারি ভূত ছাড়াবো। ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে, চুপ, এখনো ঘানি অচল হয়নি। শুনে দেশের খোকা নিস্তব্ধ হয়, তারপরে পাশ ফিরে শোয়। মোদ্দা কথাটা হচ্ছে, বুড়ো কর্তা বেঁচেও নেই, মরেও নেই, ভূত হয়ে আছে। দেশটাকে সে নাড়েও না, অথচ ছাড়েও না। দেশের মধ্যে দুটো একটা মানুষ, যারা দিনের বেলা নায়েবের ভয়ে কথা কয় না, তারা গভীর রাতে হাত জোড় করে বলে, কর্তা এখনো কি ছাড়বার সময় হয়নি? কর্তা বলেন, ওরে অবোধ, আমার ধরাও নেই, ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। তারা বলে, ভয় করে যে কর্তা। কর্তা বলেন,
সেইখানেই তো ভূত। এই গেল আমাদের মূল গল্পটি। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কর্তার ভূত গল্প, এটি আমি আগেই বললাম, এটি পুরোপুরি একটা রূপক গল্প। তাই এই গল্পে বাইরে একটি আপাত গল্পের বাতাবরণ তৈরি হলেও তার ভিতরে রয়েছে একটি বিরাট বড় গল্প। কি হাত আছে এই গল্পে? যুক্তিবাদী এবং উদার মনোভাবাপন্ন রবীন্দ্রনাথ চিরাচরিত প্রথা এবং অতীতের অন্ধ অনুগমনকে রূপকের আড়ালে রীতিমতো আক্রমণ করেছেন। অতীতের প্রভাবে আচ্ছন্ন হয়ে থাকা ঔপনিবেশিক ভারতবর্ষের দুর্দশার চিত্র ব্যঙ্গের খোঁচায় নিপুণ কৌশলে ফুটিয়ে তুলেছেন তিনি। এই যে বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ লোক চিন্তিত হয়ে পড়ল তাদের শাসন ব্যবস্থা নিয়ে। যদি আমরা রাজনৈতিক দিকটা দেখতে চাই, আবহমান কাল ধরে চলে আসা শাসন ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত হয়ে দেশবাসীর এই চিন্তায় টনক নড়ল মরণাপন্ন কর্তার। সিদ্ধান্ত হলো কি না, তিনি ভূত হয়ে চেপে থাকবেন দেশবাসীর ঘাড়ে এবং ভূতের নিয়মেই চলুক শাসন প্রক্রিয়া। চিরাচরিত যা কিছু তাই চেপে রইল ভূতগ্রস্ত দেশবাসীর ঘাড়ে। আসলে 150 বছরেরও বেশি সময় ধরে ইংরেজদের যে সাম্রাজ্যবাদী আগ্রাসন মেনে নিতে নিতে পরাধীন আমাদের ভারতবাসীর স্বাধীন চিন্তা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। তার চিন্তা চেতনার এই অবলুপ্তি ঘটেছিল বলেই তারা প্রাচীন নিয়মতন্ত্রকে মেনে নিয়েছিল। এই রকম একটা মানে করা যায় রাজনৈতিক রূপককে যদি আমরা একটু উন্মোচিত করতে চাই। আবার বলা যায় যে সর্বাঙ্গ সুন্দর প্রাচীন সভ্যতার যখন পঞ্চত্ব প্রাপ্তির সময় উপস্থিত হলো, তখন আত্মবিশ্বাসহীন কুসংস্কারাচ্ছন্ন ভারতবাসী নিজেদের ভবিষ্যতের কথা ভেবে চিন্তিত হয়ে পড়ল। তারা আত্মশক্তিতে বিন্দুমাত্র বলীয়ান ছিল না। এই কারণে তারা তখন নিজেদেরকে অসহায় ভেবে বসল। প্রাচীন সভ্যতার ধ্বজাধারীরা আধুনিক ভারতবাসীকে নিয়ন্ত্রণে রাখতে চিন্তিত হয়ে পড়লেন। আর এখানে এই বুড়ো কর্তা মানে সেই লোকটা যে ভূত হয়ে এদের ঘাড়ে চেপে থাকবে, সেই বুড়ো কর্তা এখানে একটা প্রতীক মাত্র। এই কর্তার ভূতকে নিজেদের ঘাড়ে চাপিয়েও কিন্তু দেশের মানুষ নিশ্চিন্ত ছিল। কিন্তু দেশের সব মানুষই তো আর ভূতগ্রস্ত হয়ে থাকে না। সেই গুটি কতগুলো মানুষ ভূতের হাতে তাদের ভবিষ্যৎ সঁপে দেওয়ার আগে ভাবতে শুরু করলো। আর অনিবার্যভাবে যারা ভাবল তাদের কপালে জুটল ভূতের কানমলা, সংস্কারের অত্যাচার। দেশের তত্ত্বজ্ঞানীরা বিধান দিলেন যে দৃষ্টিশক্তিহীন কীটাণু এবং উদ্ভিদ জগতের মধ্যে যে বুদ্ধি বিবেচনাহীন জৈবিক চলন গমন লক্ষ্য করা যায়, সেই রকম চোখ বন্ধ করে চলা সনাতন সংস্কারবদ্ধ জীবনযাপন পদ্ধতিকে অনুসরণ করে চলাই হলো জীবনের প্রকৃত কর্তব্য। আর তত্ত্বজ্ঞানীদের এই জ্ঞানগর্ভ বক্তব্য শুনে দেশবাসী পরম নিশ্চিন্ত হলো এবং তারা এই আদিমতাকে আভিজাত্য মনে করে বরং গর্ব অনুভব করল। সুতরাং দেশবাসী কি করল? তাদের ভবিষ্যৎ চিন্তাকে ভূতের খোঁটায় বেঁধে দিল। ভূতের নায়েব, দারোগা কিংবা ভুতুড়ে জেলখানার অদ্ভুতুড়ে কাণ্ড কারখানা সৃষ্টির অন্যতম কারিগর। তো এই যে ভূতের নায়েব, তিনি হচ্ছেন সংস্কার তন্ত্রটাকে যারা চালিয়ে নিয়ে যায় তাদের প্রতীক। শাস্ত্র এবং ধর্মতন্ত্রের যে ঘেরা টোপ, সেটাই হলো ভুতুড়ে জেলখানা। ব্রাহ্মণ্য শ্রেণী বা পুরোহিত শ্রেণী, তারাই হলো এই জেলখানার পাহারাদার। ধর্মতন্ত্রের যে বিশাল প্রাচীর, তা কিন্তু চোখে দেখা যায় না। সংস্কারের প্রাচীরকে আমরা চোখে দেখতে পাই না, তাই সেটা ভেঙে আমরা কি করে বাইরে বেরোবো সেটা আমরা কেউ জানি না। আর ফলস্বরূপ এভাবেই
লৌকিক আচার অনুষ্ঠান বা সংস্কারের বেড়াজালে মানুষ আজীবন আষ্টে পৃষ্ঠে নিজেকে বন্দি করে রেখে অসহায় হয়ে পড়ে থাকে। সেই রকম একটা রাজনৈতিক রূপক বিশ্লেষণও আছে। সেটা কি না, ইংরেজ শাসনাধীন ভারতবর্ষে রবীন্দ্রনাথ সাধারণ মানুষের মধ্যে সজাগ অনুভূতি ও রাজনৈতিক সচেতনতার অভাব লক্ষ্য করেছিলেন। তাদের মধ্যে না ছিল স্বাধীনতা অর্জনের স্বপ্ন, না ছিল সে স্বপ্নকে বাস্তবায়িত করার মতো চিন্তা শক্তি। বিচার বুদ্ধিহীন ভারতবাসী ইংরেজ শাসন যন্ত্রণাটাকে মেনে নিয়েছিল, বাধ্যবাধকতা ভেবে মেনে নিয়েছিল। এখন এই দেশবাসীর কাছে ফলস্বরূপ ভূতই ভবিষ্যৎ হয়ে রইল। ভূতের শাসনে শান্তি জরুরি। দেশবাসীকে তাই যে কোনো মূল্যে নির্মাণ করতে হয় দেশজোড়া একটা শান্তির বাতাবরণ। অন্ন বস্ত্র স্বাস্থ্যের চিন্তা দূরে থাকলো, একটা আপাত শান্তির আবহ নির্মিত হলো। অশান্তি আঘাত করলেও কারো কাছে দরবার করার উপায় নেই, কেননা আমাদের এই ভূতের দেশে, এই পোড়া দেশে যারা ওঝা, যারা বিজ্ঞান মনস্ক মানুষ, যারা ভালো নেতা, তারাই সবচেয়ে বেশি সংস্কারগ্রস্ত, ভূতগ্রস্ত। পরাধীন ভারতবাসী তখনকার দিনে যেসব দেশ নেতাকে সামনে রেখে ইংরেজ সরকারের বিরুদ্ধে আক্রমণ হানতে চেয়েছিল, অনেক ক্ষেত্রে সেই সব নেতার সঙ্গেই ইংরেজ সরকারের একটা অশুভ আঁতাত তৈরি হয়ে গিয়েছিল। ফলস্বরূপ দেশবাসী দিশাহীনভাবে, অসহায়ভাবে পড়েছিল। আবার যদি সামাজিক রূপক হিসেবে বলতে হয়, তাহলে বলতে হয় যে আমাদের দেশের যারা শিক্ষিত মানুষ, বিজ্ঞান শিক্ষিত মানুষ, বিজ্ঞান মনস্ক মানুষ, তারা ছিল সবচেয়ে বেশি ভূতগ্রস্ত, অর্থাৎ সংস্কারগ্রস্ত। বিদেশে ধর্মতন্ত্র এবং কুসংস্কারের বাড়াবাড়ি হলে মানুষ বিজ্ঞানী এবং বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত মানুষদের দ্বারস্থ হয়। কেন না, একটা সত্যিকারের কিছু আলোকবর্তিকা পাওয়ার জন্য। কিন্তু এদেশে সে চিন্তা করা বৃথা, কেননা এদেশের বিজ্ঞানী এবং পণ্ডিতেরা নিজেরাই সম্পূর্ণরূপে ধর্মতন্ত্র ও কুসংস্কারের জটিল জটাজালে আবদ্ধ হয়ে আছে। তারপর কি হলো? বাইরের অন্যান্য স্বাধীন দেশের সজাগ নাগরিকদের সাফল্য বিজ্ঞানে, জ্ঞানে এবং শিল্পক্ষেত্রে, সেগুলি আমাদের এই ভূতগ্রস্ত দেশবাসীর মনে ভূত শাসনতন্ত্র নিয়ে দ্বিধা জাগিয়ে দিল। সেই সব দেশের মানুষের প্রতিভা এবং পরিশ্রম সে দেশের সমৃদ্ধিতে কাজে লাগে, ফলে তারা নিজেরাই নির্মাণ করে দেশের ভবিষ্যৎ। অথচ ভারতবাসী যারা রাজনৈতিক সচেতনতার অভাবী, যারা সংস্কারগ্রস্ত, তারা কেবলই শোষিত হয়। আর এই মাত্রা ছাড়া শোষণই তাদের সচেতন হতে সব সময় ব্যাহত করে রাখে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আবার অন্যরকম মানে করলে হয়, পৃথিবীর অন্য দেশগুলো ধর্মতন্ত্রের জালে আটকা পড়ে নেই, তাই ওদের দেশের মানুষেরা যে ঘানি ঘোরায় সেখান থেকে তেল বের হয়, এবং সেই তেল তারা রথের চাকায় লাগিয়ে তারা দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। আর আমাদের দেশে কি ঘটে? প্রথমত, কোনো তেল বের হয় না, আর দ্বিতীয়ত যদি কোনো তেল বের হয় তা আমরা কি করি না ভূতের খড়পরে ঢেলে দিই। ধর্মতন্ত্রের বেড়াজালে থাকা দেশবাসী যেহেতু প্রতিবাদহীন, তাই তারা ঘুমে আচ্ছন্ন হয়ে দিন কাটিয়ে চলে নিশ্চিন্তে এবং নিরুদ্বেগে। এই যে ধর্মতন্ত্র, এই ধর্মতন্ত্রের জটিল আবর্তে পড়ে মানুষ কতটা দিশাহীন তা রবীন্দ্রনাথ এখানে বোঝাতে চেয়েছেন। ভূতের রাজ্যে খোকা ভয়ে ঘুমিয়ে থাকে, সুতরাং অভিভাবক থেকে পাড়ার সকলের শান্তি হয়। ঘরে বাইরে বর্গি বলে, খাজনা দাও। একদিকে ভূতের পেয়াদা, অন্যদিকে অভূতের পেয়াদা। এই পরিস্থিতিকেও অশান্ত করে তোলে খাজনার চাহিদায়।
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে নানা জাতের বুলবুলি এসে বেবাক ধান খেয়ে চলে যায় বলে খাজনা দেওয়ার উপায় থাকে না দেশবাসীর, কিন্তু খাজনা তো দিতেই হবে। সুতরাং ভূতগ্রস্ত দেশবাসী ভূত শাসনতন্ত্র নিয়ে ক্রমশ বীতস্পৃহ হয়ে ওঠে। সুশাসক দেশের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করে, কিন্তু ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে সেই নিরাপত্তা ভারতবাসীর ছিল না। অথচ অব্যাহত ছিল বহুমুখী অর্থনৈতিক শোষণ। তাই এই শোষণের বিরুদ্ধে যারা অর্বাচীন তারা উদ্ধত হয়ে উঠল যে যেমন করে পারি ভূত ছাড়াবো। প্রাচীনপন্থীরা অহিংসার বাণীর মাধ্যমে সে সমস্যার সমাধান করতে চাইলেও নবীন প্রজন্ম ধর্মতন্ত্রের কারাগার থেকে দেশকে মুক্ত করার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করল। তখন ধর্মের ধ্বজাধারীরা বা সেই প্রাচীন অহিংসাপন্থীরা তারা ভয় দেখালো। কিসের ভয়? প্রায়শ্চিত্তের ভয়, ধর্মতন্ত্রের শাস্তির ভয়, রাজনৈতিক ভয়। কিন্তু আসল কথা হলো ওই বুড়ো কর্তা ভূত হয়ে দেশের লোকের ঘাড়ের উপর চেপে বসে আছে। দেশটাকে সে নাড়েও না আবার ছাড়েও না। দেশবাসী ভয়ে তাদের ভবিষ্যতের কথা ভেবে প্রতিবাদও করতে পারে না। তবু একদিন গভীর রাত্রে দু একজন সংশয়ী ভীরু দেশবাসী আত্মশক্তি লাভ করার ইচ্ছা প্রকাশ করে। তারা আত্মশক্তিতে বলীয়ান হওয়ার চেষ্টা করে। তারা বলে যে আরতি জানিয়ে বলে যে এখনো কি ছাড়বার সময় হয়নি? কর্তা উত্তরে কি বলেন? কর্তা উত্তরে বলেন যে দেশবাসী যদি ধর্মতন্ত্রের শিকল ছেড়ে বেরিয়ে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে তাহলে প্রাচীন ধর্মতন্ত্রের আর কিছুই বলার থাকবে না। অর্থাৎ রাজনৈতিক দিক থেকে বললেও এর একটা মানে করা যায় যে ভারতবাসী যদি নিজেরা আত্মশক্তিতে বলীয়ান হয়ে ব্রিটিশ সরকারের বিরোধিতা করে তবে ব্রিটিশ সরকারের কিচ্ছু করার নেই। কিন্তু তারা বলে ভয় করে যে কর্তা। আত্মবিশ্বাসহীন দেশবাসী ধর্মতন্ত্রের শিকল ছেড়ে বেরিয়ে আসতে যেমন ভয় পায়, ব্রিটিশ শাসককেও সেরকম ভয় পায়। তাদের নিজেদের মধ্যে এমন কোনো শক্তি নেই যার দ্বারা তারা আত্মশক্তিতে প্রতিষ্ঠিত হয়ে সেই ধর্মীয় কুসংস্কারের বেড়াজাল বা দীর্ঘকাল ধরে একটা শাসনতন্ত্রে চালিত হওয়ার পর তার প্রতি যে একটা অন্ধবিশ্বাস জন্মে গেছে সেই বিশ্বাসকে ভেঙে বাইরে বেরিয়ে আসতে পারে। তারা বুঝতে পারে যে ভয়কে জয় করতে পারলেই বেরিয়ে আসা যাবে ভূত শাসনতন্ত্র থেকে, কিন্তু তাদের ভয় করে। আমাদের কর্তা সেখানে একটা খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছেন যে সেইখানেই তো ভূত, মানে যেখানে ভয় সেখানে ভূত। এই যে কর্তা যে বক্তব্যটা বলেছেন এটাই আমাদের গল্পের সবচেয়ে বড় প্রাপ্তি, যে যেখানে আমাদের ভয় সেখানেই আমাদের ভূত। যদি আমরা ভয়কে জয় করতে পারি তাহলে এই যে নানান ভূত, সংস্কারের ভূত থেকে শুরু করে রাজনৈতিক দীর্ঘকাল লালিত সংস্কার, সমস্ত কিছুকে আমরা আমাদের ঘাড় থেকে ফেলে উন্নতির পথে এগিয়ে যেতে পারব। এটাই হলো আমাদের কর্তার ভূত গল্পের মূল বক্তব্য। তাহলে মনে রাখবে যে এই গল্পে রবীন্দ্রনাথ আধুনিক যুক্তিবাদী উদার মনোভাবাপন্ন মানুষ হিসেবে চিরাচরিত প্রথা, প্রাচীন শাস্ত্রাচার, অশিক্ষা ও জড়ত্বের প্রতি আস্থা, যুক্তিহীন সংকীর্ণ চিন্তা এবং অতীতের অন্ধ অনুগমনকে রীতিমতো আক্রমণ করেছেন। এটাই হচ্ছে আমাদের গল্পের মূল বিষয়বস্তু। তোমরা গল্পটা ভালো করে পড়বে, তাহলেই গল্পের মূল বিষয়বস্তু তোমরা বুঝতে পারবে। ধন্যবাদ, সঙ্গে থাকো। এরপর আমরা কর্তার ভূত গল্পের নানান প্রশ্নোত্তর নিয়ে আরেকদিন আসবো।